তাহলে আমরা কোন কোর্সের জন্য ক্লাস করতে আসছি, কি শিখতে আসছি বলেন? এসইও। এসইও শিখতে আসলেন? কিছু ইনকাম করার জন্য। ইনকামটাই প্রধান, মানে সবার মুখে খেলে ইনকামটাই আসে। কেন ভাই ইনকামটা কেন আসবে শুধু? না ভালো কিছু শেখার জন্য আসছি এটা বলা যায় না? না ইনকামটা সবারই মুখ্য, আমরা যে যাই করি সেটাই ইনকামটা মুখ্য, সে লেভেল থেকে ইনকামটা করতে চাই, তাই না? কেউ পড়াশোনা করে ওইটাও লাস্ট উদ্দেশ্য কি, চাকরি করব, আয় করব, ইনকাম। কিন্তু ভালো চাকরি করব, ভালো চাকরি পাওয়ার জন্য পড়তে আসছি, এই কথাটা কিন্তু দেখি শুনি না। মানে সবার একটাই উদ্দেশ্য হচ্ছে আয় করব, এটা উদ্দেশ্য থাকে। হ্যাঁ এটা সবারই উদ্দেশ্য থাকে। ভালো উদ্দেশ্য বড় থাকা বেটার। বড় মিনস যে আপনার মেইন টার্গেটটা থাকা বেটার। যে আপনার যদি কোনো টার্গেট না থাকে আপনি কখনোই এফোর্ট দিতে পারবেন না, ঠিক আছে? যখন আপনার একটা ভালো টার্গেট থাকবে তখন ওটার জন্য আপনি কাজ করতে নিজে থেকে উদ্বুদ্ধ হবেন। তো যাই হোক, আমাদের এসইও ক্লাস বা এসইও আজকে ওরিয়েন্টেশন ক্লাস, প্রথম ক্লাস। আমরা জাস্ট আজকে পুরো আমাদের এই কোর্সে কী কী শিখবো এই বিষয়গুলো আমরা সব রিভিউ করব এবং দেন আপনাদের সঙ্গে আমরা আরও কিছু বিষয় নিয়ে টুকটাক করে ডিসকাস করব। তো আগে সবাই পরিচিত হয়নি। হ্যাঁ, এটা হচ্ছে আমার পরিচয়। যাই হোক, আপনাদের পরিচয়গুলো আগে দেন, আমার পরিচয় অনেকক্ষণ দেখতে পারবেন এখানে। আপনারা শুরু করেন, এই ভাইয়া থেকে শুরু করেন। বসে পরিচয় দেন, জোরে জোরে বলেন, বসে দেন। আমার নাম নাজিম মোশাররফ টুকু। হ্যাঁ, আর বিএম মডেল স্কুল থেকে এসএসসি পূর্ব গেটে। আচ্ছা ভাই, আপনি? নাম রাজা। রাজা। আচ্ছা, সেকেন্ড ইয়ারে পড়েন, মানে এবার নিয়ে উঠলেন, এবার সেকেন্ড ইয়ারে উঠলেন। আচ্ছা, জন। হ্যাঁ, বিবিএস সেকেন্ড ইয়ার। বিপিএস সেকেন্ড ইয়ারে রংপুর কলেজে নাকি? ম্যাডাম? আচ্ছা ম্যাডাম আপনার? জাহাজ কোম্পানি মোট কোথায়? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই সিঙ্গারের গলিতে। ওটা কোন জায়গাটা? আচ্ছা আচ্ছা আচ্ছা, যাই হোক, তো আমাদের মেইন টার্গেট হচ্ছে এসইও শেখা। আর সেই এসইও কীভাবে হয়, কয় ধরনের এসইও করতে পারি আমরা, কিভাবে করতে পারি, সব বিষয়গুলো আমরা স্টেপ বাই স্টেপ আমরা স্লাইডে দেখব, ঠিক আছে? তো আমাদের একটা অর্থ হচ্ছে বা একটাই কথা হচ্ছে যে আমরা কেন এখানে আসছি বা কেন এসইও শিখতে আসছি, ঠিক আছে? ওইদিকে একটা উদ্দেশ্য হচ্ছে যে এসইও শেখা এবং এসইওর প্রফেশনাল হওয়া। টাকা একটা উদ্দেশ্য অবশ্যই, কিন্তু আগে একটা কাজের জন্য প্রফেশনালিজম অর্জন করতে হবে, প্রফেশনাল হতে হবে। দেন নাই প্রফেশনাল না হলে কেউ দিবে? আপনি এমনি টুকটাক করে কম্পিউটার টাইপ করতে পারেন, কেউ আপনাকে বলবে যে আমাকে টাইপ করে দেন তো, বা আপনি বসতে পারবেন বাইরে কোথাও। কিন্তু যদি আপনি লেখালেখিতে পারদর্শী হন, প্রফেশনাল হন, আপনি কিন্তু কাজ পাবেন। সো অ্যাজ লাইক দিস এসইওটাও হচ্ছে এমনটা। এসইও আপনি হয়তো বা এখন কিছুই জানেন না, কিন্তু যদি আপনি একটা প্রফেশনাল লেভেল পর্যন্ত শিখতে পারেন, হাই প্রফেশনাল না হোক, অ্যাটলিস্ট একটা সব কিছুর একটা গ্রেড থাকে, একটা গ্রেড পর্যন্ত যদি শিখতে পারেন তাহলে আপনি কিন্তু এখান থেকে পথ খুঁজে নিতে পারবেন যে না আমি এখন এই লেভেলে আসি, কিন্তু আমি ওই লেভেল পর্যন্ত যেতে পারবো, ঠিক আছে? তো কিন্তু এখানে একটা প্রবলেম আছে যে আমরা শিখতে আসছি এসইও, কিন্তু কার জন্য এসইও করবেন? নিজের জন্য কেন করবেন? কি নিজের জন্য এসইও করা যায়? আমি তো মানুষ, আমাকে সার্চ ইঞ্জিনে তোলা যাবে? হ্যাঁ, নিজের ওয়েবসাইট মানে নিজের একটা অনলাইন আইডেন্টিটি থাকতে হবে, সেটা কি আমরা এসইও করব বা মার্কেটিং করব, এটাই হচ্ছে মুখ্য ব্যাপার, নাকি কি ম্যাডামরা কি বলেন? কথা বলতে হবে, কিন্তু ক্লাসে কথা না বললে কিন্তু আমি চুপচাপ থাকবো, আগামী না ক্লাস। ঠিক আছে? এবং এই কারণেই যে আমরা এসইও করব আমাদের নিজের জন্য বা আমাদের ক্লায়েন্টের জন্য, এই যে করব, ঠিক এই কারণেই কিন্তু আমরা কোর্সটা করতে আসছি। এবং এখানে এসেই ক্লায়েন্টের কথা যখন আসে, নিজের জন্য কিন্তু অনেক কিছু আমরা আগ্রহ দিয়ে করি না, কিন্তু যখন ক্লায়েন্টের কথা আসে, ক্লায়েন্ট মানে কি? টাকার বস্তা না, বস্তায় বস্তায় টাকা পাঠাই দিবি। তো এখানেই মেইন পয়েন্টটা আসে যে কেন আমরা এসইও শিখবো বা কেন এসইওটা আসছে, ক্লায়েন্টের কেন এসইও দরকার। ঠিক আছে, দেখেন কেন দরকার।
যে বর্তমানে আমরা যে ধরনের কেনাকাটা করি তার মধ্যে অনলাইনেই আমরা অনেক কেনাকাটা করি। স্টিল নাও কার অভিজ্ঞতা আছে আপনাদের মধ্যে অনলাইনে কোনো কিছু অর্ডার করছিলেন, বাসায় পৌঁছায় দিয়ে গেছে? কারো নাই? ম্যাডাম আপনার নাই? মানে দেখছিলেন বসে বসে সামনে করছিলেন, যাই হোক ওটা একটা অভিজ্ঞতা, নিজে করেননি কিন্তু দেখছেন, তো ওটা একটা অভিজ্ঞতা। ঠিক আছে, তো 97% ইন্টারনেট ইউজার যারা ইন্টারনেট ইউজ করে তারা কিন্তু অনলাইনেই শপ করতে চেষ্টা করে। কিন্তু যেহেতু অনলাইনে শপিং করে, অনলাইনে কি হাতে পান? পাওয়া পসিবল হয় না। কিন্তু সেটা কিভাবে পান? অফলাইনে কোরিয়ার মাধ্যমে দিয়ে যায়। যেমন আমি বলি, সেটা হচ্ছে যে আমি কয়েকদিন আগে একটা বই অর্ডার করছিলাম, সেটা ছিল রকমারি.com। অনেকে জানেন ই কমার্স সাইট, বাংলাদেশের মধ্যে একটা ফেমাস সাইট। তো একটা বই অর্ডার করছিলাম অনলাইনে, এবং বইটা আমাকে কি করছে তারা কোরিয়ার মাধ্যমে মানে সরাসরি বাসায় দিয়ে গেছে। ঠিক আছে, তো আমি কি করলাম, অনলাইনে ক্রয় করলাম আর আমি অফলাইনে এটা পাচ্ছি। এটাই হচ্ছে যে মোর দেন হাফ শপ অনলাইন, মানে হাফ অনলাইনে শপিং করে আর সেটা অফলাইনে কি করে, রিসিভ করে। দেন এখানে বলা আছে যে 90% ইউজ দ্য ইন্টারনেট ফর লোকাল শপিং। আচ্ছা, লোকাল শপিং বলতে কি বোঝেন? লোকাল শপিং মানে কি? বাজার করা, কাঁচা বাজার করা। আচ্ছা, এখন মনে করেন যে লোকাল শপিং কি, এটা খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, এবং এসইওর ক্ষেত্রে এটা একটা টেকনিক্যাল কোশ্চেন যে লোকাল শপিংটা কি। মনে করেন রংপুরে ভালো রেস্টুরেন্ট কোনটা? আমি কোশ্চেন করিনি, কিন্তু বলতে দিই যে রংপুরে ভালো রেস্টুরেন্ট কোনটা আমার দরকার। আমি বাইরে থেকে আসছি, আমার একটা ভালো রেস্টুরেন্ট থাকতে হবে, কারণ আমি অনেক হাই প্রোফাইলের মানুষ, আমি ছোটো জায়গায় যেতে পারবো না। সো ভালো রেস্টুরেন্ট কোনটা খুঁজতে হবে আমাকে। আমি যে সার্চ করলাম যে রংপুরে ভালো রেস্টুরেন্ট কোনটা, এটাই মূলত বোঝায় যে আমি লোকালি কোনো কিছু খুঁজতেছি, লোকালি কোনো কিছু নিতে চাচ্ছি, এটাই কিন্তু লোকাল শপিং। ঠিক আছে, লোকাল শপিং মানে এমন না যে এই বাজারে গেলাম যে ব্যাগ ভর্তি করে বাজার আনলাম, এমনটা না। লোকাল সাপোর্টগুলোকে খোঁজা হলো, এটাই হচ্ছে লোকাল শপিং। তো বলছে যে যারা ইন্টারনেট ইউজ করে তাদের মধ্যে 70%ই লোকাল বিষয়গুলোকে খোঁজে। আপনারা রংপুরে আছেন, আমার প্রতিষ্ঠানের খোঁজ কেমন করে পাইছেন? কারো মুখে বা ওয়েবসাইটে, আগে মুখে শুনছেন, দেন ওয়েবসাইটে দেখছেন। হয়তো অনেকে আছে যে ওয়েবসাইট থেকে দেখি আমার সঙ্গে কন্ট্যাক্ট করছে, এমনটাই হয়। যে এটাই হচ্ছে লোকাল, যে রংপুরে ভালো ট্রেনিং সেন্টার কোথায় আছে, বা রংপুরে ওয়েবসাইট ডিজাইন সে শেখায়, এসইও কে শেখায়, এটাই মূলত লোকাল সার্চ। আর যখন আপনি বলবেন যে ঢাকায় কি শেখায়, এটা কিন্তু ঢাকার জন্য লোকাল সার্চ বা লোকাল শপিং। আরেকটা ব্যাপার বলছে যে মোর দ্যান 50% হ্যাভ সুইচড ফ্রম মোবাইল বুক টু দ্য ইন্টারনেট। মানে আমাদের তখন মোবাইলে সবারই আছে না ওয়াইফাই না থাক, জিরো ফেসবুক তো আছে। সবচেয়ে বিব্রতকর ব্যাপার জিরো ফেসবুক, মানে যারা পিসি ইউজার ওরা আবার ওই লিঙ্কটা যদি ব্রাউজ করে ঢুকতে পারে না, কিন্তু মোবাইল ইউজাররা ঢুকতে পারে। মনে করেন আপনি মোবাইল দিয়ে, আমার প্রোফাইলে আপনি অ্যাড করা আছেন, মনে করেন যে মোবাইল দিয়ে একটা আমার পোস্টে লাইক করলেন বা কমেন্ট করলেন, এখন ওটা তো আমার নোটিফিকেশন, আমি নোটিফিকেশন দেখতে যাবো না। যখন নোটিফিকেশনে ক্লিক করবো বলবে যে পেজ নট ফাউন্ড। হ্যাঁ, এটা বলে যারা মোবাইল ইউজার তারা বুঝে না, কিন্তু পিসি ইউজার যারা মোবাইল ইউজারদের ইন্টারাকশনগুলো তারা বুঝতে পারে না, মানে এই ধরনের প্রবলেম ফেস করে, বুঝছেন? দেন এখানে আরেকটা ব্যাপার বলা আছে যে ওভার 3 মিলিয়ন ডেইলি ইন্টারনেট সার্চেস, মানে বলা আছে যে প্রতিদিন 300 মিলিয়ন ইন্টারনেট সার্চ হয় বিভিন্ন টপিকের ওপর। ইন্টারনেট সার্চ হয় 300 মিলিয়ন। সো এই জন্যই মূলত এসইও করি আমরা, যে এতগুলো সার্চের মধ্যে তো আমরাও সার্চ পেতে পারি, কিছু আমাদের প্রোডাক্টও সেল হতে পারে। আর বলছে যে 25% অফ অল সার্চেস আর পিপল লুকিং ফর লোকাল সলিউশন। যে লোকাল শপিংয়ের কথা বললাম একটু আগে, ঠিক এই লোকাল সলিউশনটা ওই ক্ষেত্রেই প্রযোজ্য, যে আপনি লোকালি একটা কাজের সলিউশন খুঁজতেছেন, কোথাও একটা ইনফরমেশন নিতে চাচ্ছেন যেটা দিয়ে আপনি আপনার চাহিদা পূরণ করতে পারবেন। ঠিক আছে, তো মূলত এগুলো কারণেই আসলে এসইও করা হয়ে থাকে। আর একটা ইম্পর্টেন্ট ফ্যাক্ট, সেটা হচ্ছে যে আপনি মনে করেন যে একটা অনুষ্ঠান করতেছেন, বা আমাদের টাউন হলে একটা কি করবেন, একটা ইভেন্ট করবেন, ওটার জন্য মাইকিং করতে হবে, দেন লিফলেট ছাপাইতে হবে যদি খুব ওয়াইডলি করতে চান, দেন বলতে হবে কি লিফলেটস প্রচার করতে হবে, দেন আপনি পিভিসি ব্যানার তৈরি করবেন, লাগাবেন, ওদেরকে আবার খরচ দাও। আমাদের যেমন রিসেন্টলি একটা ইভেন্ট হচ্ছে 25 তারিখে, তো ওটার জন্য অনেক খরচ হচ্ছে, বিগ ডিজাইনটা। হ্যাঁ, তো ওটার জন্য কিন্তু অনেক খরচ হচ্ছে আমাদের।
লোকালি করতে গিয়ে দেখা যাচ্ছে যে লোকালি আমাদের অনেক খরচ পড়তেছে। কিন্তু আমরা অনলাইনেও করতেছি, মানে প্রোডাক্টের টাইপের ওপর ডিপেন্ড করবে যে আপনি কী ধরনের প্রোডাক্ট মার্কেটিং করতেছেন। হ্যাঁ, তো যেটা আমরা লোকালি করতেছি 20,000 টাকা, সেটা আমরা অনলাইনে করলে কত প্রতি করতে পারি? 2,000 টাকা হাইস্ট। এটি বুঝেছি এখানে ফর এভরি $1 স্পেন্ড অনলাইন $5 ইজ স্পেন্ড অফলাইন ফ্রম সার্চেস। যেটা লোকালি আপনি $5 খরচ করে সার্চ করেন, সেটা অনলাইনে $1 খরচ করে সার্চ করার সমান। কি কস্ট ইফেক্টিভ না? এই জন্যই কিন্তু এসইও করা হয় মূলত। আচ্ছা, দেন এখানে সার্চ ইঞ্জিন ডেমোগ্রাফিক বলছে যে এখানে আমরা দেখি যে গুগলের থেকে প্রতি মাসে 900 মিলিয়ন সার্চ হয়, দেন বিং থেকে হয় 165 মিলিয়ন প্রতি মাস, কিন্তু এটা দেন বাকিগুলো ওদের র্যাঙ্কিং অনুযায়ী সার্চ করে। আর এই সবগুলো কারণেই আসলে দেখা যায় যে আমরা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন করি। আর সবচেয়ে বেশি ইফেক্টিভ হয় কোথায়? গুগল এবং বিং। গুগল সবচেয়ে আগায়। দেখেন বিং আর গুগলের পার্থক্য দেখেন, এটা অনেকদিন আগের রেশিও, এই ডেমোগ্রাফিকটা অনেকদিন আগের, এখন আরও বাড়ছে। আচ্ছা, এরপর আছে দাদা ইন্টারনেট মার্কেটিং ফ্যাক্ট। ইন্টারনেট মার্কেটিং বলতে কি বোঝেন? এসইও কোর্স করতে আসছেন, আমার ইন্টারনেট মার্কেটিং কি? ইন্টারনেটে হচ্ছে এখন ফেসবুক, টুইটার এগুলোর মধ্যে প্রোডাক্টগুলোর ব্যাপারে মার্কেটিং বিভিন্ন ওয়েবসাইটে ওই প্রোডাক্টটা আপনার পোস্ট করা, ওর সম্বন্ধে বলা। আচ্ছা আচ্ছা, তারপর ইন্টারনেট মার্কেটিং, আপনারা যেটা লোকাল মার্কেটিং করে সেটাই হচ্ছে ইন্টারনেট মার্কেটিং। ঠিক আছে, এসইও ইজ অল অ্যাবাউট ইন্টারনেট মার্কেটিং। এসইও একটা ইন্টারনেট মার্কেটিং এর অংশ। ইন্টারনেট মার্কেটিংটা হচ্ছে ওভারঅল ইন্টারনেট মার্কেটিং, আর এসইও হচ্ছে তার একটা পার্ট। ঠিক আছে, লাইক বলেন লোকাল মার্কেটিং যদি দেখি, আমরা নিউজ পেপার আছে, টিভি চ্যানেল আছে, রেডিও আছে, পোস্টারিং আছে, এরপর আছে লিফলেট, আর একটা বিরক্তিকর আছে, কি বলেন তো? মাইকিং। কারো শান্তি দেখবে না, দরজার কাছে এসে লেখা দিয়ে ইচ্ছা মতো মাইকিং। তো এখানকার মধ্যে নিউজ পেপারটাই একটু কি নয়েজলেস, আর বাদ দেখি কোনোটা নয়েজলেস আছে? পোস্টারিং করতে গেলেও তো চিল্লাচিল্লি করতে হবে, এই আমার দেলে লাগাইয়েন না পোস্টার। হ্যাঁ, তো এগুলো হচ্ছে লোকাল মার্কেটের স্ট্র্যাটেজি। আর যদি অনলাইন মার্কেটিং করেন বা ইন্টারনেট মার্কেটিং করেন তাহলে কি? 1 নম্বরে আসে এসইও, দেন আসে এসইএম। এসইএম মানে কি? সার্চ ইঞ্জিন মার্কেটিং, মানে এসইও রিলেটেডই ব্যাপারটা, এসইওই বলা চলে, ওটাকে আসলে এসইও বলা চলে। এসএমএম মানে সোশ্যাল মিডিয়া মার্কেটিং, দেন আছে কি ইমেল মার্কেটিং, এরপর অ্যাফিলিয়েট, দেন পেইড অ্যাড। যেমন আমরা ফেসবুকে পেইড অ্যাড দিই, ফেসবুকে অ্যাড দিই না, যেটা বললাম যে একটু আগে, যে $1 অনলাইনে আর $5 লোকালে। আমরা যদি ফেসবুকে অ্যাড দিই $1 বিনিময়ে, এটা কি পেইড অ্যাড না? এটাই বলা হচ্ছে পেইড অ্যাড। অ্যাফিলিয়েট মার্কেটিং টোটালি একটা ডিফারেন্ট সাবজেক্ট, এটা নিয়ে আলোচনা এখন আসতেছে না। আর ইমেল মার্কেটিং হচ্ছে ইমেল দিয়ে মার্কেটিং করা একটা প্রোডাক্টের, বুঝছেন? এটা হচ্ছে ব্যাপার। তো এইগুলো হচ্ছে মূলত ইন্টারনেট মার্কেটিং বা লোকাল মার্কেটিংয়ের ফ্যাক্টগুলো, যেটা দিয়ে আমরা মার্কেটিং করবো। মূলত আমরা লোকাল মার্কেটিং তো এখন করতেছি না, আমরা কি করবো? ইন্টারনেট মার্কেটিং। দ্যাট মিনস আমরা শিখতেছি কি এসইও, বাদবাকিগুলো কিন্তু দেখতেছি না, আমরা দেখতেছি কি এসইও, এসইএম আর এসএমএম। এই কোর্সের মধ্যে 3টা জিনিসই শিখবো, ইন্টারনেট মার্কেটিংয়ের এই 3টা ফ্যাক্ট। আর পেইড অ্যাড যদি দিতে চান দিবেন, সমস্যা কি? শিখতে চাইলে টাকা খরচ করতে হবে এক্সট্রা। পেইড অ্যাডের জন্য শেখার কিছু নেই, আপনার ফেসবুকে অ্যাড দিতে দরকার, আপনি ফেসবুকে একটা অ্যাড ক্যাম্পেইন ক্রিয়েট করেন, অ্যাড দেন, এখানে শেখার কিছু নেই। মানে আপনি এসইও শিখে অটো অ্যাড দিবেন, টাকা খরচ হবে না বেশি, কিন্তু যখন পেইড অ্যাডে যাবেন পেইড অ্যাডে এক্সট্রা খরচ করতে হবে আপনাকে, এটাই হচ্ছে ব্যাপার। এবার বলছে যে আসলে তাহলে এসইও মানে অ্যাকচুয়ালি কী বোঝায়? এসইও হচ্ছে অপটিমাইজেশন, এটা সবাই জানেন তো? সবাই জানেন এটা? সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন মানে সার্চ ইঞ্জিনের সঙ্গে আপনার সাইটকে কী করা? সম্পর্ক তৈরি করে দেওয়া। বলছে যে মেকিং ইউর ওয়েবসাইট মোর ভিজিবল টু ইউর ক্লায়েন্টস থ্রো সার্চ ইঞ্জিন। আপনি একটা প্রোডাক্ট সেল করেন, একটা ওয়েবসাইট আছে, আপনার ক্লায়েন্ট সেই প্রোডাক্টের কি গ্রাহক, আপনার সাইটটাকে সার্চ ইঞ্জিনের মাধ্যমে আপনার ক্লায়েন্টের সামনে ভিজিবল করতে হবে। এই করার টেকনিকটাই হচ্ছে এসইও, এই টেকনিকটার নামই হচ্ছে এসইও করা। যেন বলছে যে 90% ইজ ডিটারমাইন্ড বাই হাউ ইউ ডিজাইন ইউর ওয়েবসাইট, দ্য লুক অ্যান্ড ফিল। বলছে এখানে একটু কোশ্চেনটা একটু অল্টারনেটিভ, মানে এখানে বলছে যে আপনার ওয়েবসাইটটা কেমন হবে বা আপনার ওয়েবসাইটে কতটুকু ভিজিটর আসবে সেটা ডিপেন্ড করে সেই ওয়েবসাইটটার দেখতে কীরকম, আর ব্যবহার মানে একজন ইউজার যে এটা ব্যবহার করতেছে সে ব্যবহার করে কতটুকু স্বাচ্ছন্দ্য বোধ করতেছে, মানে কী ফিল করতেছে এটার উপরে। মনে করেন আপনার একটা এমন ওয়েবসাইট করছেন লোড হইতেই 3 ঘন্টা লাগে, থাকবে? থাকবে না। সো ব্যাপারটা হচ্ছে যে কীভাবে কতটুকু সুন্দর দেখতে হয় আর সে কতটুকু স্বাচ্ছন্দ্যে ব্রাউজ করতে পারে, এটাই হচ্ছে ব্যাপার। আর পরে বলা আছে যে
আর 10% ইজ ইনফ্লুয়েন্স বাই আউটসাইড ফ্যাক্টর, মানে লিঙ্কস, আপনি থার্ড পার্টি কোনো লিঙ্ক ইউজ করেন কিনা, আরও রিলেভেন্ট কোনো ইনফরমেশন দিতে চান কিনা, এইগুলি হচ্ছে 10%। বলছে যে পজিশনিং ইজ এভরিথিং, এটার মানে হচ্ছে কি যে আপনি যদি কখনো চান যে আপনার ওয়েবসাইটটা, এখানে যেমন বলছে যে পিপল অ্যাবেন্ডেন সার্চেস ইফ দে ডোন্ট ফাইন্ড হোয়াট দে ওয়ান্ট অন পেজ 1, মানে বলছে যে পিপল আর সার্চ করে না যদি না সে তার কাঙ্ক্ষিত তথ্যটা প্রথম পেজে না পায়। প্রথম পেজেই নাই, মানে ভালো রেজাল্টগুলোতেই ওর ইনফরমেশন নাই, পিছনেগুলো কী থাকবে? আমরা তো সবসময় ভালো ছাত্রদেরকে ভ্যালু দিই যে ওই ফেল করছে, তা আমি পাস করবো কেমন করে, আমি তো সেই লাস্ট বেঞ্চের ছাত্র, এমনটা না। আরেকটা বলছে যে 30% অফ দ্য ক্লিক আর অন দ্য ফার্স্ট লিঙ্ক অন দ্য ফার্স্ট পেজ। এখানে মাঝে দেখেন ফার্স্টের পর একটা কী আছে, অর্গানিক। এখানে বলছে যে প্রথম পেজে যা থাকে, প্রথম পেজে যে যে লিঙ্কসগুলো থাকে এগুলোই মূলত 30% টাইমই ক্লিক হয়, যেগুলো অর্গানিক সার্চ হয়ে আসে। বাদ বাকিগুলো কিন্তু ক্লিক হয় না। পরের যে পেজগুলো থাকে এগুলো কিন্তু ক্লিকের আন্ডারে পড়ে না, আসে না, ঠিক আছে? কারণ প্রথম পেজে পাইনি, দ্বিতীয় পেজে কেন যাবো আমি? ভালো তথ্য অলওয়েজ প্রথম পেজেই থাকে, মানে রিলেভেন্ট ভালো এবং তথ্য সমৃদ্ধ, যে আপনি যেটা খুঁজতেছেন সমৃদ্ধ তথ্য পাবেন প্রথম পেজের যে লিঙ্কগুলো এগুলোতেই। এরপর আছে মোর দ্যান দ্য নেক্সট 10 কম্বাইন। ওরা বলছে যে প্রথম পেজে পাইনি, ওকে ঠিক আছে, আমার তো তথ্য দরকার, আমি আরেকটা পেজ দেখি। খেয়াল করবেন যে প্রতিটা সার্চ ইঞ্জিনে, স্পেশালি গুগলে, প্রথম পেজে 10টা ওয়েবসাইট থাকে, আর পরের পেজে 10টা, মানে 10টা করে ভাগ থাকে। এখানে এই জন্যই বলছে যে যদি প্রথম পেজে না যায়, মোর দ্যান দ্য নেক্সট 10 কম্বাইন্ড, তারা পরের 10টা পেজ দেখতে চায় বা দেখে বা খোঁজে, এতটুকুই। আচ্ছা, অর্গানিক লিস্টিং আর কনসিডার্ড মোর লেজিমেট দেন পেইড অ্যাডস। পেইড অ্যাড মানে কি? রিলেভেন্ট হোক আর না হোক দেখাইতেই হবে, আমি টাকা দিছি। বলি না যে কে কতটুকু পাস করছে জানি না, আমি টাকা দিছি, সব আমার দরকার। এটা হচ্ছে কি স্বৈরাচারী করা, তাই না? আর অর্গানিক বলতে কি, যে আমি ভালো স্টুডেন্ট, ভালো রেজাল্ট আছে, আমি জবটা পাবোই, এটা হচ্ছে অর্গানিক, মানে আমার দাবি, ঠিক আছে? মানে যেটা রিয়েল ওয়ে এটা হচ্ছে অর্গানিক, আর যেটা রিয়েল ওয়ে না, আমি টাকা দিয়ে নিচ্ছি, এটা হচ্ছে পেইড অ্যাড। হ্যাঁ, তবে এমনটা ব্যাপার আছে যে এই অর্গানিকের মধ্যে যে একবারই যে পেইড অ্যাডে যে একবারই যে রিলেভেন্ট ইনফরমেশন থাকে না, এমনটা না। মানে আমি জাস্ট বোঝানোর ক্ষেত্রে ব্যাপারটা বললাম যে পেইড অ্যাডগুলো আপনি ইচ্ছা মতো যেখানে এখানে দিতে পারেন, আর অর্গানিক হচ্ছে কি রিয়েল যে টার্মটা, সেই টার্মটা অনুযায়ী যে অ্যাডগুলো দেখায় সেটা। এরপর বলছে যে ইফ ইউ আর নট অন পেজ 1 ইউ আর মিসিং মেনি ক্লায়েন্টস এঙ্গেজমেন্ট। আপনি যদি 1 পেজে না আসতে পারেন, মানে প্রথম পেজে না আসতে পারেন, অনেক ক্লায়েন্ট হারাবেন। কিন্তু 1 পেজে আসা কি এত সোজা? এতগুলো কম্পিটিটর ফেলে কেমন করে আসবেন 1 পেজে? আছে, টেকনিক আছে। আর অবশ্যই আপনাদের গোল থাকতে হবে বি অ্যাট দ্য টপ অফ পেজ 1 ফর ইউর টার্গেটেড সার্চ ওয়ার্ড। যদি আপনি ভালো কিছু নিতে চান, আপনার টার্গেটেড সার্চ ওয়ার্ড, যেটাকে আমরা কিওয়ার্ড বলি, এই কিওয়ার্ডের টপে আসতে হবে, তাহলেই ভালো কিছু পাবেন। এরপর বলছে যে ইউ ক্যান ডু দ্যাট হনেস্টলি অর ইউ ক্যান ট্রাই দ্য গেম অফ সিস্টেম। গেম অফ সিস্টেম বলতে কি বুঝেছে এখানে? 2 নম্বরই গেম অফ সিস্টেম। অবশ্যই বলছে তো ইউ ক্যান ডু দ্যাট অনেস্টলি, মানে আপনি সততার সঙ্গেই করতে পারেন এই কাজটা, 1 নম্বরে আসতে পারেন। অথবা বলছে কি ইউ ক্যান ট্রাই টু গেম দ্য সিস্টেম, আপনি গেম খেলতে পারেন এই সিস্টেমের সঙ্গে, গ্যামলিং করতে পারেন। হ্যাঁ, বলছে যে এখানে 2 নম্বরই করতে পারেন, যেটা পেইড অ্যাড 2 নম্বরই না, বাট ওই যে ব্ল্যাক হ্যাট এসইও আছে একটা টার্ম, সেই ব্ল্যাক হ্যাট ইউজ করে আপনি আসতে পারেন, কিন্তু বেশি দিন থাকবেন না, 3 মাস পর আবার ফেলে দিবে আপনাকে। কিন্তু অর্গানিকটা আপনি লাইফ টাইম ক্যারিয়ারে থাকবে, এটাই হচ্ছে এসইওর মূল টার্ম। এখন আসি আমরা টাইপ অফ এসইও। এখানে বলছে যে দেয়ার আর মেনি টাইপস অফ এসইও বিহাইন্ড দ্য স্ক্রিন। অনেক ধরনের এসইও আছে, যেগুলো শেষ করতে পারবেন না গুনে গুনে। তার মধ্যে প্রধান যে দুটো, সেটা হচ্ছে অর্গানিক এসইও আর পেইড। অর্গানিক মানে কি রিয়েল ওয়েতে ম্যানুয়ালি সব কিছু করতেছেন আপনারা, যেটা আসলেই হওয়া উচিত, যেটা আসলেই সার্চ ইঞ্জিনগুলো সাপোর্ট করে, সেটা হচ্ছে অর্গানিক। আর একটা হচ্ছে পেইড এসইও, টাকা দিয়ে করতেছেন, যেখানে টাকা সেখানেই কাজ। এরপর আছে কি অন পেজ আর অফ পেজ। অন পেজ অফ পেজ আর অর্গানিক পেইড টোটালি ডিফারেন্ট। অন পেজ হচ্ছে কি আপনার যে ওয়েবসাইটটা, এই ওয়েবসাইটের মধ্যে আপনি কিছু করতেছেন, আর্টিকেল লিখতেছেন, ইমেজের জন্য অপটিমাইজ করতেছেন, লিঙ্ক অপটিমাইজ করতেছেন, এগুলো হচ্ছে অন পেজ, মানে আপনার ওয়েবসাইটে যা করতেছেন। আর অফ পেজ কি ওয়েবসাইটটাকে মার্কেটিং করার জন্য সার্চ ইঞ্জিনে অপটিমাইজেশন, মানে লিঙ্ক বিল্ডিং করতেছেন, ফেসবুকে মার্কেটিং করতেছেন, এটা হচ্ছে অফ পেজ, মানে পেজের বাইরে গিয়ে যা করতেছেন। যেমন আপনি লিফলেট বিলি করতেছেন, এটা কিন্তু অফ পেজ এসইও।
আর অন পেজ কোনটা তাহলে? আমি লিফলেটের মধ্যে আমি যেগুলো লিখতেছি, অন পেজ, অন পেজ। ওয়ান পেজ ওয়েবসাইটের মধ্যে আমরা যেগুলো হ্যাঁ, ওয়েবসাইটে আমরা যা করতেছি এটা হচ্ছে অন পেজ। যা করতেছি মিনস অনেক কিছু করার আছে। এরপর আরেকটা যে হোয়াইট হ্যাট আর ব্ল্যাক হ্যাট। হোয়াইট হ্যাট হচ্ছে অর্গানিক, আর ব্ল্যাক হ্যাটটা পেইড না, ব্ল্যাক হ্যাট হচ্ছে টোটালি ডিফারেন্ট, ডিসঅনেস্টি করা, ঠিক আছে, যেটা সার্চ ইঞ্জিন 2 দিন পরই বাদ দিয়ে দিবে। মানে বাদ দিবে বলতেছি যে আপনি আজকে হোয়াইট হ্যাট ব্ল্যাক হ্যাট করে উপরে উঠছেন, 3 মাস পর আপনাকে ফেলে দিবে, রাখবে না। কারণ 3 মাস পর গুগল বুঝছে যে তোমার দৌড় কত দূর, কারণ অটোমেটিকলি তো গুগল বুঝতে পারে যে কে কোন দিক দিয়ে আসছে। এটাই হচ্ছে ওই। এবার বলছি যে মোর উইল বি কভারিং ইন দ্য লেটার ক্লাস, মানে আমরা বলছি যে এখানে আরও আমরা আসবে অনেক পরে। এবার আসলে যে হোয়াইট হ্যাটটা কি, যে হোয়াইট হ্যাট টেকনিক্স আর ইন লাইন উইথ সার্চ ইঞ্জিন রিকমেন্ডেশন অ্যান্ড আর নট অ্যাডাপ্টেড। অ্যাডাপ্টেড মানে কি, অন্যের থেকে ধার করা। আর রেকমেন্ডেড মানে কি, যেটা সাপোর্ট করতেছি আমি। তারা বলছে যে হোয়াইট হ্যাট টেকনিক্স আর ইন দ্য লাইন উইথ সার্চ ইঞ্জিনস। সার্চ ইঞ্জিন যেভাবে রেকমেন্ড করে সেইটাই হচ্ছে হোয়াইট হ্যাট, কিন্তু অ্যাডাপ্টেড না, মানে অন্য থেকে ধার করা কোনো কিছু না। তারপরে বলছে যে মেথড হুইচ ক্রিয়েট ইউজফুল কন্টেন্ট ফর ইউজার্স অ্যান্ড ইনক্রিজ অ্যাক্সেসিবিলিটি অফ দ্য কন্টেন্ট উইদাউট ট্রাইং টু ফুল দ্য সার্চ ইঞ্জিন স্পাইডার। এখানে বলছে যে এটা একটা এমন মেথড যেখানে ইউজফুল কন্টেন্ট তৈরি করা হয়, ইম্পর্টেন্ট কন্টেন্ট তৈরি করা হয়, যেটা অন্যের জন্য অ্যাক্সেসেবল, মানে অন্যের জন্য গ্রহণযোগ্য বা অন্যরা খুব ভ্যালু দিতে পারে এটাকে। এবং বলছে যে উইদাউট ট্রাইং টু ফুল দ্য সার্চ ইঞ্জিন স্পাইডার। সার্চ ইঞ্জিনে একগুলো স্পাইডার থাকে। স্পাইডার মানে কি, স্পাইডার আসলে অ্যাকচুয়ালি ওটা হচ্ছে একটা প্রোগ্রামিং অ্যালগোরিদম, যেটা দিয়ে সার্চ ইঞ্জিনগুলো চিনতে পারে যে কে 2 নম্বরই করতেছে বা কোন লিঙ্কে গেলে কী ধরনের ফাংশনালিটিগুলো হয়। এটাই হচ্ছে সার্চ ইঞ্জিন স্পাইডার। এইটা একটা মূলত সার্চ ইঞ্জিনের প্রোগ্রাম। কি মানে আমরা কিছু বুঝতেছেন? এই টাইপেরই কিছু একটা, বিস্তারিত আসবে আরো। বলছে যে ব্ল্যাক হ্যাটটা কি তাহলে? ব্ল্যাক হ্যাট টেকনিক হচ্ছে টেকনিক্স দ্যাট আর মিসলিড দ্য ভিউয়ার অফ অর দ্য স্পাইডার। ব্ল্যাক হ্যাট হচ্ছে যে এমন একটা টেকনিক যেটা আমাদের জেনারেল ভিউয়ারগুলোকে মিসলিড করে, অন্যদিকে নিয়ে যায়। আপনি বলতেছেন যে আমার ট্রেনিং ইনস্টিটিউট দরকার, ও বলতেছে যে সার্চ করছেন ট্রেনিং ইনস্টিটিউট দিয়ে, ও মুভি ডাউনলোডের সাইট দিয়ে দিছে। এটাই হচ্ছে মিসলিড করা, যে আপনার কাঙ্ক্ষিত চাহিদা, আপনার কাঙ্ক্ষিত তথ্যটা না দেয়া। আর বলছে যে দ্য অর দ্য স্পাইডার, মানে স্পাইডারদেরকেও মিসলিড করে। তার মানে স্পাইডার যা দেখাতে চায় তা দেখাতে দেয় না এরা। এরপর বলছে যে দ্য লিঙ্গো, মানে এটা হচ্ছে সার্চ ইঞ্জিনের ভাষা, সংক্ষেপে ল্যাঙ্গুয়েজকে সংক্ষেপে বলা হয় লিঙ্গো। হ্যাঁ, এখানে বলছে যে প্রথমটা হচ্ছে কিওয়ার্ডস। কিওয়ার্ডস হচ্ছে সেই জিনিসটাই যেটা আপনি আপনার যে ওয়ার্ডটার মাধ্যমে আপনি সার্চ ইঞ্জিনে আপনার সাইটগুলোকে দেখাতে পারেন বা ভিজিবল করতে পারেন। তারপর হচ্ছে অর্গানিক এসইও। তারপর হচ্ছে স্পাইডার, মানে যে তার মধ্য দিয়ে আমরা এসইও করতে পারি কিওয়ার্ড দিয়ে, অর্গানিক স্টাইলে, স্পাইডার দিয়ে। আর এটা হচ্ছে কি SERP, শার্প, সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজ, মানে আপনার রেজাল্টটা কতটুকু ভিজিবল, সার্চ ইঞ্জিনের কত নম্বর পেজে আপনি আছেন, বা আপনি আদৌ সার্চ ইঞ্জিনের যে রেজাল্টগুলো থাকে সার্চ করা ওই পেজে আছেন কি না, এই সবগুলোকে বলা হয় শার্প। তারপর বলছে 7 রেজাল্ট শার্প। বলছে যে পিং অন এ ম্যাপ লিমিটেড টু 7 হিটস। এটা একটু অ্যাডভান্স, পরে বলবো না। বাউন্স রেট, পার্সেন্টেজ অফ টাইম এ ক্লায়েন্ট লিভস এ সাইট অর পেজ, মানে একটা ভিজিটর আপনার একটা পেজে বা একটা সাইটে কতক্ষণ সময় থাকে এবং তারপর চলে যায়, এটাই হচ্ছে বাউন্সিং রেট। এইগুলো নিয়ে বিস্তারিত কথা আছে আমাদের। আর বলছে লং টেইল, এটা হচ্ছে এমন একটা সফটওয়্যার, এমন একটা সিস্টেম যা দিয়ে আমরা এসইওকে খুব সুবিধাবান্ধব অবস্থানে নিয়ে যেতে পারি। এইগুলো নিয়ে বিস্তারিত আলোচনা আসবে। এরপর আছে অল্টারনেটিভ টেক্সট, এটা ইমেজে ইউজ করা হয়। দেন আছে পেজ টাইটেল, মেটা ডেসক্রিপশন, অ্যানালিস্টিক। তারপর হচ্ছে হোয়াইট হ্যাট আর ব্ল্যাক হ্যাট মেথড। এরপর কি শেষ? এইগুলো মূলত সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের ক্ষেত্রে কাজে লাগে। এরপর বলা আছে ফাউন্ডেশন অফ এসইও সাকসেস। আপনি কীভাবে এসইওতে সাকসেস হবেন? সাকসেস তো হতে হবে, নাহলে এমনি এমনি কোর্স করতে আসছেন। অ্যাটলিস্ট একটা লিমিটেড লেভেল পর্যন্ত সাকসেস হতে হবে আপনাকে, যে না আপনি সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন এখন নিজে ভালো করে শিখতে পারবেন বা করতে পারবেন, নাকি আসছেন শুধু এমনি এমনি দেখে দেখে চলে গেলেন, এমনটা না। নেক্সট ক্লাস থেকে বুঝবেন। সাইট অবশ্যই রেজিস্টার হতে হবে সার্চ ইঞ্জিনে এবং লোকাল ডিরেক্টরিতে। সার্চ ইঞ্জিনে রেজিস্টার বলতে কি বোঝায়? ইন্ডেক্সিং করানো। এটা ইন্ডেক্সিংগুলো দেখবো আমরা। দেন বলছে যে সাইট অবশ্যই যেন মোবাইল এবং iOS কম্পিটেবল হয়। iOS বলতে কি বোঝায়? অ্যাপেল অপারেটিং সিস্টেম, যেগুলো মানে অ্যাপেলের ডিভাইস যেগুলো, ওগুলোতে যে অপারেটিং সিস্টেম চলে সেটাই আইফোন বলি না, এটাই হচ্ছে মূলত যে iOS।
অপারেটিং সিস্টেম, আর আই মিনস ওটা অ্যাপেলকে ইন্ডিকেট করে যে অ্যাপেলের ডিভাইসগুলো কম্পিটেবল হতে হবে আর মোবাইল অপটিমাইজ হতে হবে। দেন বলছে কিওয়ার্ড আর চুজেন টু রেসপন্ড দ্য ক্লায়েন্ট সার্চেস। কিওয়ার্ডস আর চুজেন টু রেসপন্ড টু ক্লায়েন্ট সার্চেস। ক্লায়েন্ট যা দিয়ে খুঁজে আপনাকে কিওয়ার্ডগুলোকে নিয়ে আগে রিসার্চ করতে হবে। দেন ক্লায়েন্ট কোন ধরনের টপিক কোন ধরনের কিওয়ার্ড দিয়ে খোঁজে এই ধরনের কিওয়ার্ডগুলো আপনার ওয়েবসাইটে রাখতে হবে যাতে করে ক্লায়েন্ট খুব সহজে আপনার সাইটকে খুঁজে পেতে পারে। দেন বলা আছে যে কিওয়ার্ডস অ্যাপিয়ার ইন দ্য রাইট প্লেস ইন দ্য রাইট প্রপোর্শনস, মানে কিওয়ার্ডটা যেন রাইট প্লেসে দেখায় এবং যতটুকু দেখানো উচিত, যতটুকু দেখালে ওটা ইলিগাল হয় না অতটুকু লেভেল পর্যন্ত দেখাতে হবে, তাহলে এসইওতে সাকসেস হবে। ইউজফুল অরিজিনাল কন্টেন্ট অবশ্যই দরকার। ইউনিক ভ্যালু, পরে বলছে যে রিডেবল পেজ, মানে পেজগুলো এমন করবেন যেন রিডেবল হয়, বোঝা যায়, পড়া যায় ভালো করে। এই ছোট ছোট করে লিখে রাখছেন, পড়তে পারবে কেউ? ওইভাবে করা যাবে না। একটা রিজনেবল সাইজ বলছে যে মিনিমাইজিং টেক্সট ইন গ্রাফিক্স, যতটুকু দরকার ততটুকু টেক্সট রাখেন, বাকিটা গ্রাফিক দিয়ে প্রকাশ করতে চেষ্টা করেন, মানে ছবি বা ইমেজ দিয়ে প্রকাশ করতে চেষ্টা করেন। এরপর বলছে যে ইমেজের ডেসক্রিপশন, ওই যেটা আমরা প্রথমে বলে আসলাম যে অল্টার টেক্সট ইমেজ, একটা ইমেজের ডেসক্রিপশন থাকে। দুটো ব্যাপার, সার্চ ইঞ্জিন কিন্তু কখনো কালার করতে পারে না, আর একটা কি ইমেজ করতে পারে না। ওরা কি পড়ে? শুধু টেক্সট, শুধু টেক্সট করতে পারে। অল্টারনেটিভ টেক্সটের কথা বলে, শুধু টেক্সট করতে পারে, কালার করতে পারে না আর ইমেজ করতে পারে না, ওরা টেক্সট করতে পারে। এই জন্য ইমেজকে রিড করার জন্যই অল্টারনেটিভ টেক্সট ইউজ করা হয়, বা যেটাকে আমরা অল্ট অ্যাট্রিবিউট বলি। আরও কিছু ব্যাপার আছে, যেমন দেখি আমরা যে অ্যাক্টিভ ব্লগ লিখতে হবে, মানে অ্যাক্টিভলি আর্টিকেল লিখতে হবে আপনাদেরকে। কীভাবে লিখবেন এটা পরে দেখাবো। তারপর বলতে ফ্রেশ রেগুলার কন্টেন্ট আপডেট, সপ্তাহে অ্যাটলিস্ট 2-3টা পোস্ট লিখেন, মাসে 10টা 12টা, যা যতটুকু অ্যাবিলিটি আছে, বাট ফ্রেশ কন্টেন্ট, হিজিবিজি না, যেন খুব পরিচ্ছন্ন হয়, যেন যে কেউ পড়তে পারে, সুবিধাজনকভাবে পড়তে পারে। এরপর বলছে যে গুড ইন্টারনাল লিঙ্কস টু আদার সাইট অ্যান্ড টু আদার পেজ ইন ইউর ডোমেন। গুড ইন্টারনাল লিঙ্ক মানে কি? ইন্টারনাল মানে কি? ওটা আভ্যন্তরীণ। একটা সাইটের নিজস্ব লিঙ্কগুলো ওর সাইটের ভিতরেই দেওয়া আছে, ওর অন্যান্য পেজের মধ্যেই দেওয়া আছে। মনে করেন যে অ্যাবাউট পেজের মধ্যে ওই সাইটেরই কন্ট্যাক্ট পেজের লিঙ্ক দেওয়া আছে, তাহলে কি এটাই হচ্ছে ইন্টারনাল লিঙ্কিং করা। আর মনে করেন যে আমার সাইট আপনার সাইটে লিঙ্ক করা, তার মানে কি আপনার সাইট থেকে আমার সাইট কি এক্সটার্নাল লিঙ্ক পাইছে, এটা হচ্ছে এক্সটার্নাল লিঙ্ক। বলছে সেটা যে টু আদার পেজ ইন ইউর ডোমেন। এরপর বলছে যে ইনকামিং লিঙ্কস ফ্রম আদার সাইটস উইথ স্ট্রং অল ট্যাগস কিওয়ার্ড, মানে আপনি এখানে ইনকামিং লিঙ্ক নেবেন আদার সাইট, মানে আপনার সাইটের এখানে বলছে ইনকামিং লিঙ্কস ফ্রম আদার সাইট, মানে আদার সাইট অন্য সাইট থেকে খুব ভালো লিঙ্কগুলো আপনার সাইটে রাখবেন যাতে করে ইউজাররা আপনার সাইট থেকে ভালো তথ্য পায়। এটাই বলছে যে ইন্টারনাল লিঙ্কস ফ্রম আদার সাইট উইথ স্ট্রং অল্টারনেটিভ টেক্সট কিওয়ার্ড, মানে কিওয়ার্ড, ভালো একটা কিওয়ার্ডের। কি টুল ইউজ করতে পারবেন এসইও করার জন্য দেখি আমরা। গুগল সার্চ, অবশ্যই এটা ফার্স্ট। দেন হচ্ছে ক্রিয়েটিভ মোশন ডিজাইন, ডেমো অফ অ্যান এসইও হোস্ট, এগুলো এখনই বুঝবেন না, সময় সে বুঝবেন। গুগল প্লেসেস, যেটা বলছিলাম যে ওই যে লোকাল ডিরেক্টরি কথা আসছিল না, একটা লোকাল ডিরেক্টরি, সেগুলো যে আপনার সাইটটা আপনি যখন কোনো একটা ইনফরমেশন নিয়ে সার্চ দিবেন তখন যেন আপনার এই সার্চের কারণে তথ্য তো দেখাবেই, প্লাস ওই রিলেভেন্ট কোনো যদি ডিরেক্টরি থাকে সার্চ ইঞ্জিনে সেটা ডান দিকে দেখাবে ইনফরমেশন সহ। এটা খুবই ইম্পর্টেন্ট একটা ব্যাপার। গুগল প্লেস মানে একটা আপনি বিজনেস লোকেশন, যারা বিজনেস করে বা যারা কোনো ধরনের প্রোডাক্ট সেল করে তাদের একটা বিজনেস লোকেশন থাকে। মনে করেন আপনার কোনো লোকেশন নেই কিন্তু আপনি একটা আপনার বাসাকে লোকেশন দিয়ে রাখছেন যে এটাই আমার বিজনেস লোকেশন, সেটা কিন্তু সার্চ ইঞ্জিনের কাছে খুব ভ্যালুয়েবল হবে যে না এটার একটা বিজনেস প্লেস আছে, একে ট্রাস্ট করা যায়, একে আপ করে দেওয়া যায়। আপনার যদি রিলেভেন্ট ইনফরমেশন থাকে, ভালো ইনফরমেশন থাকে, সার্চ ইঞ্জিন কিন্তু আপনাকে অটোমেটিক্যালি আপ করবে, মানে রেজাল্টের দিকে আপডেট করবে। কিন্তু আপনার যদি কোনো ইনফরমেশন না থাকে তখন করবে আপডেট করবে না। দেন গুগল অ্যাডওয়ার্ড টুলস অ্যান্ড ট্রেন্ডস, এইটা গুগল অ্যাডওয়ার্ড এমন একটা টুলস যেখান থেকে আপনারা কিওয়ার্ড রিসার্চ করতে পারবেন যে কোন কিওয়ার্ডের জন্য কতটুকু কম্পিটিটর, কোন ধরনের কিওয়ার্ড নিলে আপনার ভিজিটর বেশি বাড়বে এবং কম্পিটিশন কম থাকবে। আপনারা যদি এমন কিওয়ার্ড নেন যে কম্পিটিশন একদম মানে আকাশচুম্বী কিন্তু ভিজিটর কয়েকটা, পারবেন না। কিন্তু কম্পিটিটর ভালো, কম্পিটিটর মোটামুটি কিন্তু ভিজিটর অনেক, সেক্ষেত্রে কিন্তু আপনি কম্পিটিটর হবেন। যেমন এই ম্যাডাম
একটা কিওয়ার্ড নিছে অলরেডি, উনি থাক বলবো না, উনি ওনার হিডেন থাক, উনি কি নিবে ওটা আমি জানি। তো সবারটা সবার কাছে রাখা বেটার, কারণ আপনারটা আমি জানলাম, যেমন আপনি গেম নিয়ে সাইট বানাবেন, তাহলে আমি বুঝছি আমিও গেম নিয়ে বানাবো, কম্পিউটার পেয়ে গেলেন আপনিও, ঠিক আছে এমনটা। আর এটা আছে গুগল ওয়েবমাস্টার টুল। আপনি ওয়েবমাস্টার টুলে যেয়ে কী করতে পারবেন, যে আপনার ওয়েবসাইটের তথ্যগুলোকে মনিটর করতে পারবেন, যে ভিজিটর কোথায় আসলো, কোথায় থেকে যাচ্ছে, কতটুকু সময় থাকতেছে, বাউন্সিং রেট কেমন, কোন কোন জেন্ডার থেকে আসতেছে, কোন দেশ থেকে আসতেছে, এগুলো গুগল ওয়েবমাস্টার টুল থেকে করতে পারবেন। আর ওপেন সাইট এক্সপ্লোরার এখানে এমন একটা টুলস যেটা দিয়ে আপনারা ইনবাউন্ড লিঙ্কগুলো দেখতে পারবেন, মানে আপনার সাইটের মধ্যে কোন কোন লিঙ্কগুলো আছে, এগুলো নিয়ে আমরা বিস্তারিত আলোচনা আসবো। আর একটা আছে গুগল অ্যানালিস্টিক ট্রাফিক কন্ট্রোল। এটাই হচ্ছে আমাদের ব্যাপার। এখানে বলছে যে অ্যানাটমি অফ ওয়েব সার্চ, এখানে দেখেন একটা অপশন দেওয়া আছে যে সার্চ ওয়ার্ড। এখানে খেয়াল করেন যে উইডিং ফটোগ্রাফস, এটা হচ্ছে একটা কিওয়ার্ড। এই কিওয়ার্ডের আন্ডারে পেইড অ্যাড আছে, তারপরে ডান দিকে বিজনেস লোকেশন আছে না, ডান দিকে টপ 7 ম্যাপ, খেয়াল করেন। আর তারপর আছে কি মোর অ্যাড, পেইড অ্যাড, এরপর কি আছে টপ 7 রেজাল্ট। এই যে রেজাল্টগুলো, অথবা এই যে রেজাল্টগুলো, এগুলো কিন্তু সব পেইড অ্যাডের আন্ডারে থাকে। পেইড অ্যাডগুলো আগে দেখায়, কারণ টাকা দিছে গুগলকে, দেন অর্গানিকগুলো দেখায়। তো এটা হচ্ছে এই সিস্টেমে অ্যাডগুলো সরাসরি আসে। দেন একটা কি মোর অ্যানাটমি, দেখেন যে এখানে আছে কি যে এই যে টপ 7, তারপরে রিভিউ, মোর অর্গানিক লিঙ্কসগুলো কিন্তু এই যে নিচেরগুলো, এইভাবে অর্গানিক লিঙ্কগুলো আসে নিচেরগুলো, হ্যাঁ। আর উপরেরগুলো কি এমন যেগুলো শর্ট দেখেন, খুব বেশি ডেসক্রিপশন নাই, শুধু ওয়েবসাইটের লিঙ্ক আর টাইটেল, এগুলো কি পেইড। আর অর্গানিক কোনগুলো, নিচেরগুলো যেগুলো হালকা ডেসক্রিপশন আছে, এগুলো। এবার আপনার সাইটকে খুব সুন্দরভাবে তৈরি করতে হবে। যদি তৈরি করতে না পারেন তাহলে কিন্তু ভালো এসইও করতে পারবেন না। আপনার সাইটকে খুব সুন্দর করে তৈরি করতে হবে, যাতে করে আপনার সাইটটা সার্চ ইঞ্জিন বান্ধব হয়, বোঝা গেছে। এবং অবশ্যই ফ্ল্যাশ সাইট নেওয়া যাবে না, আগে তো ফ্ল্যাশ ইউজ হইতো, এখন ফ্ল্যাশ ইউজ করা হয় না। দেন মোবাইল অপটিমাইজ হতে হবে, যাতে করে ফুল ব্রাউজারে দেখায়, যেটাকে বলা হয় রেসপন্সিভ ডিজাইন। তারপরে অবশ্যই এমন একটা ডোমেন হতে হবে যেটা www সাপোর্ট করে, এই ধরনের ইউআরএলগুলো হতে হবে, এগুলো বুঝাবো। রোবট টেক্সট হচ্ছে এমন একটা সিস্টেম, এই রোবট টেক্সটের মাধ্যমে আপনি সার্চ ইঞ্জিনকে বলতে পারেন আপনার সাইটের কোন লিঙ্কগুলোকে ব্লক করবে, বা আপনার সাইটের কোন লিঙ্কগুলো ইন্ডেক্স হবে না বলে দিতে পারেন, বা কোন লিঙ্কগুলোকে সার্চ ইঞ্জিন ব্লক রাখবে, দেখাবে না। মনে করেন যে একটা পেজ আছে যেটা আপনি পাবলিকলি দেখাতে চান না, বা সার্চ ইঞ্জিনে নিতে চান না, একমাত্র যখন কেউ ডিরেক্ট ল্যান্ড করবে তখনই দেখাতে চান, তাহলে আপনি robot.txt-র মাধ্যমে সেই পেজটা, সেই কোডটা তৈরি করে নিতে পারেন। তাহলে কি হলো, ওই লিঙ্কটা ব্লক থাকলো, ইন্ডেক্স হলো না, কিন্তু যখন ডিরেক্টলি কেউ ল্যান্ড করবে তখন দেখতে পারবে, বুঝছেন। তারপরে আছে iOS ফ্রেন্ডলি, যেটা আমি একটু আগে বলছি যে নো ফ্ল্যাশ, স্লো লোড টাইম অবশ্যই স্লো হতে হবে, যাতে দ্রুত লোড করে। তারপর বলছে যে সাইট ডিজাইনটা অবশ্যই যেন অ্যাপেল ডিভাইস কেন্দ্রিক হয়। তারপর বলছে যে মোবাইল ফ্রেন্ডলি অবশ্যই হতে হবে, যাতে করে মোবাইলে ব্রাউজ করলে ডেস্কটপ ভার্সন না দেখায়, মোবাইল ভার্সনই দেখায়। তাতে করে কি হবে, সে সাইটটা খুব কমফোর্টফুলি ইউজ করতে পারবে। দেন বলছে যে সিম্পল ডিসপ্লে অ্যান্ড নেভিগেশন, ডিসপ্লেটা যেন খুব সিম্পল হয়, হিজিবিজি ইন্টারাকশন দিয়ে ভর্তি না, যে ক্লিক করতেছে, বাটন লাফালাফি করতেছে, অনেকগুলো অ্যানিমেশন করতেছে, এই ধরনের না, সিম্পল থাকতে হবে সাইটটা। আপনার মূল উদ্দেশ্য কি, প্রোডাক্ট সেল করা, ভিজিটর নিয়ে আসা, এটাই তো। আপনি যখন রং চং মেখে রেখে দেন, লাভ আছে, প্রোডাক্ট সেল হলো না, তাহলে লাভ কী হলো? আপনার উদ্দেশ্য প্রোডাক্ট সেল করা, ভিজিটর নিয়ে এসে, এই দুটোকে টার্গেট রাখতে হবে। আর ফ্ল্যাশ তো থাকাই যাবে না, সেটা বলে দিছি আগে। আর মিনিমাইজ ইমেজ, মেক স্মল, মানে মোবাইলে যখন আসবেন তখন ইমেজগুলোকে ছোট করবেন, ছোট না করলে কিন্তু মোবাইলে লোড করতে অনেক সময় নেবে। তারপরে স্লো লোড টাইম, এগুলো তো আগের। আর রেকমেন্ডেড অল টাইপ ডিভাইস, মানে অল ডিভাইস টাইপ, মানে যত ধরনের ডিভাইস আছে সম্ভব হলে সবগুলো ডিভাইস সাপোর্ট দেয়া। তাতে কি হবে, যে কোনো ডিভাইস থেকে ভিজিট করতে পারবে। এবং বলছে যে লার্ন ফ্রম গ্রেট সাইট, এই যে এক্সাম্পলগুলো দেওয়া আছে, যে ইবে, অ্যামাজন, ফেসবুক, এই যে হাই ট্রাফিক যে সাইটগুলো আছে, যেখানে লক্ষ লক্ষ কোটি কোটি ভিজিটর থাকে, এইগুলো থেকে আপনাদেরকে শিখতে হবে যে ওরা একটা সাইটকে কীভাবে কম্পিটেবল করছে মোবাইলের জন্য, ওদের ইন্টারাকশন কেমন, ওরা কতটুকু ইউজারকে ভালো রেসপন্স দিতে পারতেছে, এই সবগুলো বিষয়ে ডিপেন্ড করে, ঠিক আছে। দেন আপনাদের আরও একটা কাজ আছে, সোশ্যাল নেটওয়ার্ক অপটিমাইজ করতে হবে। ফেসবুক লিঙ্ক, গুগল প্লাস লিঙ্ক, টুইটার প্রোফাইল, ইউটিউব চ্যানেল, লিঙ্কডইন, এই জিনিসগুলো ঠিক রাখতে হবে। মানে সার্চ ইঞ্জিন কিন্তু শুধু সার্চ ইঞ্জিন কেন্দ্রিক না,
যেমন সোশ্যাল মিডিয়া মার্কেটিং বললাম না, সোশ্যাল মিডিয়া SMM এইটা হচ্ছে সেটার অংশ, ঠিক আছে। তারপরে এখানে বলছে রিলেশনালাইজ ইওর ডোমেইন, এখানে বলছে যে ক্লিন আপ ডুপ্লিকেট ডোমেইন নেম, এই যে যেটা একটু আগে বললাম যে www রাখা যাবে না, যেটা mydomain.com যদি থেকে থাকে তাহলে আপনাকে সেটা www তে রিডিরেক্ট করে দিতে হবে, কারণ এটা হচ্ছে সার্চ ইঞ্জিন মাধ্যম। এগুলো আলোচনা করব। তারপরে বলছে যে সার্চ র্যাঙ্ক অবশ্যই নিয়ে আসতে হবে। দেন বলছে যে ইউজ 301 রিডিরেকশন অর ক্যানোনিক্যাল রেফারেন্স, এগুলো অ্যাডভান্স, মুখে বললে বুঝবেন না, প্র্যাকটিক্যালি দেখাতে হবে। ডোমেন ফরওয়ার্ডিং, যদি আপনাদের সাইটটা কোনো থার্ড পার্টি ফ্রি প্ল্যাটফর্মে হয় যেমন blogspot.com, একটা ভালো ডোমেন নিয়ে ডোমেনটা ফরওয়ার্ড করে দিবেন যাতে করে প্রিমিয়াম একটা লিঙ্কে থাকে। সার্চ ইঞ্জিন কিন্তু ভ্যালিড লিঙ্কগুলোকে খুব সাপোর্ট করে। যেমন ব্লগস্পটের জায়গায় আপনি যদি একটা প্রিমিয়াম ডোমেন দিয়ে সাইটটা তৈরি করেন, হোস্ট করা থাক ব্লগস্পটে, কিন্তু প্রিমিয়াম ডোমেন দিয়ে সেটা তৈরি করা, প্রিমিয়াম ডোমেন অ্যাড করা, এক্ষেত্রে কিন্তু সার্চের ভিজিবিলিটি বাড়বে, মানে পিপল ট্রাস্ট করবে যে না সাইটের ডোমেনটা তো ভালো, ফ্রি না। ফ্রি মানেই তো কি আমরা কি বুঝি, ভুয়া। এগুলো থাকা যাবে না। দেন আপনাদেরকে ক্রিয়েট করতে হবে লোকাল প্রিসেন্স, লোকালি গুগল প্লেস, এই যেটা বললাম গুগল প্লেস অ্যাকাউন্ট করতে হবে। দেন আপনার অ্যাকাউন্টটার আপনার প্রোফাইল সেট করতে হবে, ম্যাপ তৈরি করতে হবে, তারপরে রিভিউ লিখার অপশন তৈরি করতে হবে, এছাড়াও অনেক ব্যাপার আছে আরও। দেন লোকাল বিং অ্যাকাউন্ট, যেটা বলছিলাম ইয়াহু লোকাল, মানে এগুলো হচ্ছে সব একটা প্ল্যাটফর্ম, এগুলোর মধ্যে আপনাদের অ্যাকাউন্ট তৈরি করতে হবে, হ্যাঁ। আর এভরিথিং এলস ইউ হ্যাভ অ্যাকাউন্টস, আপডেট দ্য বায়ো, ওয়েবসাইট ইউআরএল, মেক কনসিস্টেন্ট। আপনি যদি সবগুলো থেকে থাকে উপরের, সেগুলোতে আপনারা বায়ো অ্যাড করেন এবং লেটেস্ট লিঙ্ক ট্যাগ রাখেন। লিঙ্ক যদি ভুল দেন কাজ হবে, ইনফরমেশন যদি ভুল দেন কাজ হবে, হবে না। সো এইটাই হচ্ছে ইম্পর্টেন্ট। এখানে বলছে যে নিয়ারলি 2 মিলিয়ন গুগল প্লেস ওয়ার ক্লেমড, অনলি 15% অফ স্মল বিজনেসেস। 100%-এর মধ্যে 15%ই হচ্ছে ছোট ছোট বিজনেস। ছোট বিজনেসগুলো কেমন হয় অ্যাকচুয়ালি, অনেক ছোট বিজনেসে দেখা যায় বিজনেস মানে ফিজিক্যাল লোকেশন নাই কোনো, বাট ভার্চুয়ালি তারা খুব এস্টাবলিশড। এটাই বলছে 15% অফ স্মল বিজনেস। সব স্মল বিজনেসের কিন্তু অফিস থাকে না, অনেকে বাসা থেকে ডেলিভারি করে, যে আমার অফিস সাইনবোর্ড লাগাই দিছি কিন্তু আমার বিজনেস আছে। এখানে আমার একটা তথ্য দেখাই, দেখেন এটা আমার অনেক দিনের রিসার্চ থেকে বেরিয়েছে। যেমন আমার নাম দিয়ে সার্চ দিলে এখানে অনেকগুলো ইনফরমেশন দেখায়, হ্যাঁ। এটা একদিনে হয় নাই, অনেক সময় ব্যয় করা পড়েছে, আপনাদেরও একদিনে হবে না, সময় লাগবে। দেন এখানে আরও ব্যাপার আছে যে আপনি কিভাবে কাজ করবেন, আপনার কিওয়ার্ডটা কী হবে, টার্মগুলো কী হবে, এগুলো অবশ্যই আপনাদেরকে চুজ করতে হবে যাতে লো কম্পিটিশন থাকে এবং এঙ্গেজমেন্ট থাকে বেশি। তারপরে বলছে যে ফোকাস অন 2 or 3 ওয়ার্ডস, 2 থেকে 3টা কিওয়ার্ড নিয়ে কাজ করেন, বেশি না, দরকার নেই, বেশি নিলে কাজ হবে না। তারপরে বলছে যে এনশিওর দোজ ওয়ার্ডস আর ইন ইয়োর টাইটেল মেটা ডেসক্রিপশন, মানে আপনারা যখন টাইটেল লিখবেন ওই কিওয়ার্ডগুলো যেন থাকে, ডেসক্রিপশনে যেন ওগুলো থাকে, তাহলে ভিজিবিলিটি বাড়বে। এরপর বলছে যে মেনশন দেম আর্লি অ্যান্ড অফেন অন ইয়োর পেজ কন্টেন্ট, যদি যেগুলো আপনার স্পেশাল কিওয়ার্ড সেগুলো আপনার পেজে মেনশন করতে হবে সবসময় এবং বারবার, তবে খুব এক্সেসিভ না, 3 বার 4 বার ইউজ করতে পারেন, কিন্তু 10 বার 20 বার ইউজ করলে হবে, ডুপ্লিকেট হচ্ছে বারবার, ডুপ্লিকেট করা যাবে না। আর কিওয়ার্ডস ক্যান অ্যান্ড শুড বি ডিফারেন্ট বাই পেজ, আপনার আলাদা আলাদা পেজ অনুযায়ী আলাদা আলাদা কিওয়ার্ড হতে পারে, একই কিওয়ার্ড যে সব পেজে হবে এমনটা না, ঠিক আছে। এরপর বলছে যে স্লো টাইপ টেকনিক, এগুলো অনেক এগুলো ব্যাপার আছে যে কিভাবে দ্রুত করা যায়, আমরা এই দ্রুত ব্যাপারগুলো নিয়ে আমরা আলোচনা করবো পরে। আমরা এখানে গুগল কিওয়ার্ড রিসার্চ টুলের একটা গ্রাফিক দেখতে পাচ্ছি, যদি গ্রাফিকটা মনে হয় ক্লিয়ার না। এখানে বলছে যে কিওয়ার্ড, তারপর দেওয়া আছে কম্পিটিশন, গ্লোবাল সার্চ, লোকাল সার্চ, এই সব রেশিওগুলো এখানে দেওয়া আছে, এগুলো নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করবো। তারপরে বলছে যে গুগল ইনসাইট ফর সার্চেস, কীভাবে সার্চ করলে, কোন কিওয়ার্ড দিয়ে সার্চ করলে গুগল থেকে কোন ধরনের রেজাল্ট আসে, রেশিও কেমন, অ্যানালাইসিস কেমন, সব বিষয়গুলো এখানে দেয়া আছে। এরপর বলা আছে যে এখানে দেখেন 3 ধরনের টার্ম থাকে, হ্যাঁ, এই 3 ধরনের টার্ম দিয়ে আমরা কাজ শিখব পরবর্তীতে। এখানে এটা ওই ইনসাইটের মধ্যেই পড়ে। তারপর বলছে যে আপনাদেরকে ব্যাকলিঙ্ক তৈরি করতে হবে লোকাল ডিরেক্টরিতে গিয়ে যাতে করে সার্চ বেশি আসে। তারপরে ইয়াহু, বিং, গুগল এগুলো তো আসেই, কোথাও ভুল করা যাবে না, স্পেলিং ভুল করা যাবে না।
দেন সোশ্যাল নেটওয়ার্কিং সাইটগুলো আছে, ফেসবুক, টুইটার, তারপরে হাই পেজ র্যাঙ্ক সাইটগুলো আছে, তারপরে আপনারা নিউজ পেপারে দিতে পারেন, ব্লগে পাবলিশ করতে পারেন যেখান থেকে ভিজিটর আসবে। দেন বলছে যে ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েট, এগুলো বিভিন্ন ক্লাব, চেম্বার্সের যে সাইটগুলো আছে এগুলোতে পোস্ট করতে পারেন। এইভাবে করে আসলে অনেক ব্যাপার আছে, যেমন গেস্ট পোস্ট করতে পারেন। এইভাবে করে আসলে যে যে সিস্টেমগুলো আমি বলতেছি এই বিষয়গুলো নিয়ে আমরা বিস্তারিত দেখব, যেমন কলেজ অ্যান্ড এডিউ ইউনিভার্সিটি, এডিউ লিঙ্কস যেটাকে বলা হয়, এগুলো এডিউ লিঙ্কগুলো অনেক হাই পেজ র্যাঙ্কের হয় এবং এঙ্গেজমেন্ট অনেক বেশি বাড়ে এগুলোতে। তবে লিঙ্কডিন আছে, লবি ফর গুড অ্যাঙ্কর টেক্সট, ইনবাউন্ড লিঙ্ক, অনেক কিছু আছে। আর লাস্টলি হচ্ছে আপনার কিওয়ার্ডগুলোকে ফ্রেশ রাখতে হবে অলওয়েজ। ফ্রেশ যদি না রাখেন তাহলে কিন্তু পাবেন না কোনো সাপোর্ট, ঠিক আছে? দেন যদি একটা পোস্ট লিখে থাকেন সেই পোস্টটা শেয়ার করেন, অন্যকে জানান। তারপরে আপনি কীভাবে আর্টিকেল লিখলেন, কীভাবে সাইট তৈরি করলেন, এটা একটা ডকুমেন্টেশন করেন। এইভাবে করে আপনাদেরকে সামনের দিকে আগায় যেতে হবে। আর বলছে যে কন্টেন্ট শুড বি ইউজফুল ফর ইয়ার্স, নট ট্রেন্ডলি। ইয়ার অফ ইয়ার্স যেন কন্টেন্টগুলো চলে, দুদিনের জন্য না। তাহলে তো আপনি 1 বছর পর ভিজিটর পাবেন না ওই কন্টেন্টের জন্য। তাহলে কী হবে, ওগুলো জাঙ্ক হিসেবে রূপান্তর হবে না আপনার সাইটে, যে ওটা তো চলে না, ওটা রেখে লাভ কি, তো ডিলিট করে দিতে হবে। এমন কন্টেন্ট নিয়ে কাজ করতে হবে যথা ইয়ার্স অফ ইয়ার্স চলে, এটাই কিন্তু সার্চ ইঞ্জিনের ভালো অপশন। দেন আপনি চাই ভিডিও করতে পারেন, ভিডিও আর গ্রেট ওয়ে অফ পিপল টু শেয়ার। মানুষ কিন্তু ভিডিও শেয়ার করে অনেক বেশি, লিঙ্কের চেয়ে ভিডিও বেশি শেয়ার করে, সেই জিনিসগুলো করতে হবে। আর টিপস হচ্ছে বিল্ড এ FAQ পেজ, মানে ফ্রিকুয়েন্টলি আস্ক কোশ্চেন। আপনার সাইটে এসে মনে করেন আপনি একটা ই-কমার্স সাইট তৈরি করছেন, কীভাবে পেমেন্ট নেওয়া যায়, কীভাবে শিপিং কন্ডিশন কী, তারপরে কোনো কুপন আছে কি না, এই যে ইনফরমেশনগুলো, এটার জন্য আগে থেকে একটা FAQ পেজ তৈরি করে রাখলেন, তাতে করে আপনাকে কেউ জিজ্ঞেস করতে হচ্ছে না। ওই পেজে গেলেই সে কোশ্চেনের সময় অ্যান্সারগুলো দেখতে পারবে। এটাই মূলত আসলে SEOর অনেক একটা অ্যাডভান্টেজ ফ্যাক্টর। আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে ফ্রেশ ভ্যালুয়েবল কন্টেন্ট ড্রাইভস বেটার পজিশনিং। আপনারা যদি ফ্রেশ কন্টেন্ট রাখতে পারেন, ভ্যালুয়েবল কন্টেন্ট যেটা লং টাইম চলবে, তাহলেই কিন্তু আপনার পজিশনিংটা কী হবে, বাড়বে না কমবে? বাড়বে। তো মূলত আসলে এগুলো ছিল আমাদের আপনাদের বেসিক যে ব্যাপারগুলো নিয়ে কথা বলা, ইন্ট্রোডাকশন নিয়ে কথা বলা। এগুলোর উপরেই আমরা SEO নিয়ে আরও বিস্তারিত অনেক আলোচনা আছে, স্টেপ বাই স্টেপ। এগুলো নিয়ে আমরা নেক্সটে আরও অনেক বেশি কথা বলবো, মানে এক একটা টপিকের ওপর একটা স্পেসিফিক ক্লাস থাকবে, ঠিক আছে? তো আপনাদের কিন্তু খুব বেশি সিনসিয়ার হতে হবে। সিনসিয়ার না হলে কিন্তু আমি দেখাই দিলাম, আপনারা বাসায় গিয়ে কিছু করলেন না, তাহলে কিন্তু রেজাল্ট আসবে না, ঠিক আছে? সো আমি যা বললাম এটা আপনাদেরকে আমি ভিডিওটা দিয়ে দিব, এটা নিয়ে গিয়ে আপনার বাসায় পুরোটা ভালো করে পড়বেন, মানে শুনবেন যা যা বললাম। মানে আমি যেটা বললাম এটা অ্যানালাইজ করার চেষ্টা করেন, আর যতটুকু দেখাই দিলাম ওগুলো নিয়েই আপনারা নেটে সার্চ করেন যে হোয়াইট হ্যাট SEO কী, ব্ল্যাক হ্যাট SEO কী। আগে থেকে একটু ইনফরমেশন নিতে চেষ্টা করেন। আমি তো দেখাই দিবই, বাট আগে থেকে আমি দেখাই দিব কি যে হোয়াইট হ্যাট SEO কী কী দিয়ে করা যায়। বাট হোয়াইট হ্যাট SEO বলতে আসলে কী কী বোঝায়, বা ব্ল্যাক হ্যাট SEOটা কেন করবো না, কি নেগেটিভ অ্যাপ্রোচ হতে পারে, এই জিনিসগুলো আপনারা পড়েন, ঠিক আছে? এগুলো যদি আপনারা মানে নেক্সট ক্লাসে পড়ে আসতে পারেন, আমি মানে আশা করি যে আপনারা অনেক অ্যাডভান্টেজ পাবেন এই কোর্সের পর। কিন্তু যদি এই দেখাই দিলে আমার করলেন না, তাহলে রেজাল্ট কিন্তু জিরো। কিন্তু জিরো রেজাল্ট নিতে আসছেন, এটা রেজাল্ট নিতে অবশ্যই এখানে আসছেন। সো সেভাবে করে আপনারা কাজ করেন।